আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওকে, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হইতেছে ইতালিতেই নিজ খরচে মানে সেলফ ফান্ডিং এ পড়তে আসার যে প্রক্রিয়াটা, যে কিভাবে কি করতে পারি আমরা। তো আমি স্টেপ বাই স্টেপ বলবো। প্রথমের বিষয় হইতেছে যে আমরা কি কি ডকুমেন্টস অ্যারেঞ্জ করব, আমরা কি কি ডকুমেন্টস রেডি করব, এই বিষয়টা এটা হচ্ছে প্রথম ধাপ থাকবে। দ্বিতীয় ধাপ থাকবে আমাদের হচ্ছে অ্যাডমিশন প্রসেস, যে ইউনিভার্সিটির সাথে আমরা কিভাবে আমাদের ডকুমেন্টস পাঠাবো, ইউনিভার্সিটি আমাদেরকে কিভাবে ফিডব্যাক দিবে এবং এর পরবর্তী প্রক্রিয়া কি হবে। এক একটা কান্ট্রির ক্ষেত্রে এক এক রকম অ্যাপ্লিকেশন প্রসেস এবং ইউনিভার্সিটি ভেদেও আলাদা আলাদা প্রসেসিং হয়। তো ইতালির ক্ষেত্রেও সেম জিনিসটা। ইতালির অ্যাডমিশন প্রসেসটা একটু ডিফারেন্ট অন্যান্য কান্ট্রিতে যেরকম ওই রকম না। যেমন আমি যদি স্লোভেনিয়ার কথা বলি, স্লোভেনিয়াতে মাত্র একটা অনলাইন পোর্টাল আছে যেটা আন্ডারে আপনার পাবলিক ইউনিভার্সিটি বলেন বা প্রাইভেট ইউনিভার্সিটি বলেন ওইভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। এরপরে বিভিন্ন কান্ট্রির অ্যাপ্লিকেশন প্রসেস একটু ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তো ইতালির ক্ষেত্রেও সেই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপটা আছে, যে এইখানে আপনার অ্যাডমিশন প্রসেস সবগুলোরই সেম, কিন্তু অ্যাডমিশন প্রসেসে যখন আপনি যাবেন তখন কিছু কার্যক্রম আছে ওইগুলো একটু ডিফারেন্ট অন্যান্য ইউনিভার্সিটি বা কান্ট্রির তুলনায়। তো এই জন্যই এটা একটু আমি অ্যাডমিশন প্রসেসটা যখন বলবো সেকেন্ড ধাপটা, তখন এটা আমি বুঝাই দেবো আসলে কি কি করতে হবে। নর্মালি আমি একটা এক্সাম্পল দিই, যেমন একটা ইউনিভার্সিটিতে অফার লেটারের জন্য আমি অ্যাপ্লিকেশন করছি, আমাকে হয়তো অ্যাডমিশন ফি পেমেন্ট করলাম, অফার লেটার দিল, অথবা অফার লেটার দেওয়ার আগে আমাকে একটা এক্সাম দিতে হইলো, এতটুকুই কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটিতে হয়। কিন্তু ইতালির ক্ষেত্রে সেরকম না। ইতালির ক্ষেত্রে অনেকগুলা কাজ আছে যেগুলা ঠিকঠাক মতো আসলে মেনটেন করতে হয়, না হলে অফার লেটার পর্যন্ত আপনি যেতে পারবেন না। অফার লেটারের আগে আবার আপনার কন্ডিশনাল অফার লেটার আছে। তো আমি বলবো, ধাপে ধাপে বলবো ইনশাল্লাহ। তো প্রথম ধাপটা হচ্ছে আমাদের ডকুমেন্টস অ্যারেঞ্জ করা, যে আমরা কি কি ডকুমেন্টস রেডি করবো ইনশাল্লাহ অ্যাডমিশনের জন্য। এরপরের ধাপ হচ্ছে আমাদের অ্যাডমিশন। আর তৃতীয় যে ধাপটা, থার্ড ধাপ, সেটা হইতেছে আমাদের ভিসা প্রসেস। তো আমি খুব সংক্ষিপ্ত আকারে স্টেপ বাই স্টেপ বলতেছি, যাতে যারা 2025-এর ইনটেকে ইতালিতে আসবেন সেলফ ফান্ডিং এ, তো তাদের জন্য আশা করি খুবই সহায়ক হবে ভিডিওটা ইনশাল্লাহ। আমি আহ, ইতালিতে জেনোভা ইউনিভার্সিটিতে আছি ইনশাল্লাহ। যদিও আমি স্টাডি ভিসায় আসি নাই। আমার সম্পর্কে জানেন হয়তো বা তারা খুব ভালোভাবে জিনিসটা জানেন। আমি এখানে আসার পরে হচ্ছে আহ, জেনোভা ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট করি। দেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখানে ফুল ফান্ডেড স্কলারশিপটাও পেয়ে যাই। আমি গতকালকে ইউনিভার্সিটিতে গেছিলাম, আমার যেই সেকেন্ড সেমিস্টারের যে ফান্ডটা, ওইটা আমি কালকে আমার ফান্ডটা আমি হাতে পাইছি আলহামদুলিল্লাহ। আমার টিউশন ফিটাও পেমেন্ট হয়ে গেছে। তো এখানে একটা জিনিস জানাই রাখি আপনাদের, সেটা হইতেছে আহ, ইউরোপের মধ্যে মানে সেনজেন কান্ট্রির মধ্যে ওভারঅল আমার দেখার মধ্যে সবচাইতে লো টিউশন ফি এবং সবচাইতে বেশি ফান্ড ইতালির ইউনিভার্সিটিগুলো প্রোভাইড করে। একই তো হচ্ছে আপনার পাবলিক ইউনিভার্সিটি অনেক লো টিউশন ফি আপনাকে দিবে, অফার করবে স্টাডি করার জন্য। তার মধ্যে হচ্ছে আপনার ফুল ফান্ডেড বলেন, পার্শিয়াল বলেন, 50% স্কলারশিপ বলেন, হিউজ পরিমাণে এখানে ফান্ডের ব্যবস্থা আছে। সেটা হইতেছে আপনি ফরেন স্টুডেন্ট, অ্যাজ এ ফরেন স্টুডেন্ট হিসেবেও আপনি পাবেন। এইখানে আসার পরে যদি আপনি ফান্ড নিয়েও সেলফ ফান্ডিংও করতে আসেন, এইখানে আসার পরেও আপনি চাইলে ওই ফান্ডগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইভেন আপনি স্টাডি অবস্থায় যদি চিন্তা করেন না আমি স্টাডি কন্টিনিউ করবো না, কারণ আমাদের বাংলাদেশ থেকে আসলে যারা আসে অনেকেই হয়তো টিউশন ফিটা মানে আসলে মেনটেন করতে পারে না। তো স্টাডি করা অবস্থায় তো আপনারা চাইলে এখানে সুযোগ আছে, আপনি স্টাডি করা অবস্থায় কনভার্ট করে ওয়ার্ক পারমিটেও চলে যেতে পারবেন। এখানে সেই স্টুডেন্টদের ওয়ার্ক পারমিটে কনভার্ট করার জন্য আলাদা কোঠাও আছে। এটা পুলিশি যখন ঘোষণা করে তাদের জন্য আলাদা বরাদ্দ কিছু কোটা আছে, যা স্টাডি অবস্থায় আপনি চাইলে কনভার্ট করতে পারবেন। এটা 6 মান্থ পরে, একটা সেমিস্টার পরে অথবা 2টা সেমিস্টার পরে এটা কনভার্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, সামারি জিনিসগুলো বললাম। আর স্কলারশিপ নিয়ে মোটামুটি চতুর্থ ধাপে আমি বলবো স্কলারশিপ নিয়ে। প্রথম ধাপে বলবো হচ্ছে ডকুমেন্টস প্রক্রিয়া, দ্বিতীয় ধাপে বলবো হচ্ছে অ্যাডমিশন প্রক্রিয়া, তৃতীয় ধাপে বলবো হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন, এবং চতুর্থ ধাপে বলবো হচ্ছে আপনার স্কলারশিপের বিষয়গুলো। আচ্ছা, প্রথম বিষয় আছে হচ্ছে ডকুমেন্ট আমাদের কি কি রেডি করতে হবে। আমাদের অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। দ্বিতীয়ত হইতেছে আমাদের একাডেমিক ডকুমেন্ট যেগুলো আছে সেগুলোকে আপনার ফরেন মিনিস্ট্রি পর্যন্ত ভেরিফাইড করতে হবে, যেটাকে আমরা অ্যাটেস্টেড বলি বা ফরেন সত্যায়িত বলি, যেটাই বলি, যে যেভাবে বুঝেন। তো ফরেন মিনিস্ট্রি পর্যন্ত আমাদের আগে অ্যাটেস্টেড করতে হবে। ফরেন মিনিস্ট্রি পর্যন্ত অ্যাটেস্টেড করতে হলে কি কি করতে হবে সেগুলো আপনারা গ্রুপে অথবা যে কোনোভাবে জেনে নেবেন। কারণ যারা হচ্ছে অ্যাডমিশনের জন্য
ট্রাই করবেন, অথবা যারা বাহিরে পড়াশোনা করতে যাবেন তাদের এই জিনিসগুলো হয়তো অবশ্যই আপনারা জানবেন। এই জন্য আমি আর বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপরে সংক্ষিপ্ত বলি, এডুকেশন বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি, দেন ফরেন মিনিস্ট্রি। ফরেন মিনিস্ট্রির পরে হইতেছে আপনার যে কোনো অ্যাম্বাসি লিগ্যালাইজেশন করতে পারবেন আপনি। আচ্ছা, এখন অ্যাডমিশন প্রক্রিয়া চলে আসি। ম্যাক্সিমাম ইতালিয়ান ইউনিভার্সিটিগুলোতেই ডব চায়। ডব মানে হচ্ছে ডিক্লারেশন অফ ভেরিফিকেশন। এইটা আপনাকে করতে হবে। এখন ডবের ডব আপনি সরাসরি ইতালিয়ান এম্বাসি থেকে করতে পারবেন না, আপনাকে করতে হবে হচ্ছে ডিএফএস এর মাধ্যমে। তো পার পেজ সম্ভবত আপনার 4,000 থেকে 4,500 টাকার মতো নিবে বিএফএস সেন্টারে, ইতালিয়ান বিএফএস সেন্টারে। তো আপনাকে প্রায় 4টা ডকুমেন্ট যদি করেন তাহলে প্রায় 20,000 টাকার মতো আপনার খরচ করতে হবে ডবের জন্য। তো আপনার পাসপোর্ট হইল, সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ফরেন মিনিস্ট্রি পর্যন্ত অ্যাটেস্টেড করলেন, এরপরে আপনার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টগুলো ইতালিয়ান এম্বাসি থেকে ডব করলেন, দ্যাটস ইট। এই হচ্ছে আপনার আসল কাজ হয়ে গেল। এরপরে হইতেছে আপনার 2টা রেকমেন্ডেশন লেটার লাগবে, 2টা অথবা একটা হইলেও হবে রেকমেন্ডেশন লেটার। আচ্ছা, আমি আগে ম্যান্ডাটরি ডকুমেন্টগুলো শেষ করি, এরপরে হইতেছে যেগুলো একেবারে ম্যান্ডাটরি না সেগুলো বিষয়ে কথা বলবো। প্রথমে পাসপোর্ট, এরপর হইতেছে একাডেমিক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট উইথ ডব। ডব করে ফেলবেন, কারণ আপনার সামান্য কিছু ইউনিভার্সিটি ডব না চাইতে পারে, কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটিগুলো যেগুলোতে স্কলারশিপ প্রোভাইড করে ওরা কিন্তু ডব চায়, আপনার ডব করতে হবে। ওকে, এরপরে হইতেছে আপনার বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেটও ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি পর্যন্ত করে ফেলাবেন। এরপর আপনার এনআইডি কার্ড, যেটা ন্যাশনাল আইডি, সেটাও আপনি অ্যাটেস্টেড করলেও হবে, না করলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে ইউরোপাস সিভি। আপনার একটা সিভি লাগবে, এবং সেটা ফরম্যাট হইতে হবে ইউরোপাস। ওকে, তো ইউরোপাস সিভি আমাদের হয়ে গেল। এরপরে হইতেছে আমরা মোটিভেশন লেটারে চলে যাই। এখন মোটিভেশন লেটারটা অনেকে আসলে কম্বাইন ভাবে যে কোনো একটা কান্ট্রির নাম দেন বা যে কোনো ইউনিভার্সিটির নাম দেন, সেটা আসলে স্পেসিফিক কোনো ইউনিভার্সিটির শুধু নাম দিলে হবে না। ওইখানে আপনি যেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন এবং যেই ফ্যাকাল্টিতে অ্যাপ্লিকেশন করবেন ওই ফ্যাকাল্টি মেনশন থাকতে হবে মোটিভেশন লেটারে, এটা মাস্ট। আপনি যদি যেই ফ্যাকাল্টিতে অ্যাপ্লিকেশন করছেন ওই ফ্যাকাল্টির নাম না থাকে, তাহলে মোটিভেশন লেটার তারা ধরেই নেবে যেটা কপি পেস্ট করা, আপনার মোটিভেশন লেটার ওরা গ্রহণ করবে না। তো এটা খেয়াল রাখবেন, মোটিভেশন লেটার আর ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন প্রসেস। তো আপনাকে মোটিভেশন লেটারের ভিতরে অবশ্যই স্পেসিফিক যেই ফ্যাকাল্টিতে বা যেই সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবেন ওই ফ্যাকাল্টির নাম থাকতে হবে। সো আপনি এরকমভাবে মোটিভেশন লেটারটা লিখবেন যেখানে আপনি সাবজেক্ট চেঞ্জ করতে পারেন, ইউনিভার্সিটির নাম চেঞ্জ করতে পারেন, ওইভাবে আপনি আপনার মতো লিখে নেবেন। কোনো ওই স্যাম্পল, আমার থেকে অনেকেই স্যাম্পল চান, আমি দেখার জন্য স্যাম্পল দিই, কিন্তু স্যাম্পল নিয়ে আপনারা যদি কপি পেস্ট করেন সেটা আপনাদের ড্রাইভার, আমার কিছু করার নাই। ওকে, দ্যাটস ফাইন। আপনার মোটিভেশন লেটার হয়ে গেল। এরপর রেকমেন্ডেশন লেটার। রেকমেন্ডেশন লেটার সব ইউনিভার্সিটিতে প্রয়োজন হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই মাস্টার্সের যারা অ্যাপ্লিকেন্ট তাদের ক্ষেত্রে হচ্ছে মোটিভেশন রেফারেন্স লেটার, যেটা রেকমেন্ডেশন লেটার, ওইটা প্রয়োজন হয়। তারপরেও আপনার ব্যাচেলর ক্যান্ডিডেট যারা আছেন তারা মোটামুটি একটা অথবা 2টা রেকমেন্ডেশন লেটার নিজেদের প্রফেসর বা ইউনিভার্সিটি যে কোনো একটা টিচার থেকে নিয়ে নেবেন। ওকে, এরপরে আমাদের ইউরোপাস সিভির কথা বলছি। মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হয় না অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, এবং ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও প্রয়োজন হয় না ইতালিতে। ওকে, এরপরের যে ডকুমেন্টস আমাদের লাগবে সেটা হচ্ছে টিওএলসি অথবা স্যাট। এই 2টার যে কোনো একটা ডকুমেন্টস আপনার অ্যারেঞ্জ করে রাখবেন। বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোই হচ্ছে টিওএলসি যেই সার্টিফিকেটটা এটা চায়। তো এখনো আমি যখন ভিডিওটা করতেছি এটা হইতেছে আপনার অগাস্টের শেষের দিকে, এখনো পর্যন্ত প্রায় অ্যাডমিশনের প্রায় 4 থেকে 5 মাস সময় রয়েছে। তো এর মধ্যে আপনারা চেষ্টা করবেন হয়তোবা স্যাট অথবা টিওএলসি যে কোনো একটার এক্সাম দিয়ে দিতে। খুবই সহজ, টিওএলসিটা অত বেশি কঠিন কিছু না। এটা জাস্ট রেজিস্ট্রেশন করতে হয়, 30 ইউরো পেমেন্ট করতে হয়, একটা সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন এক্সাম দিলেই। তো এই সার্টিফিকেটটা অনেক ইউনিভার্সিটি চায়। আসলে কি, আপনি যদি প্রপারলি, এই ডকুমেন্টসগুলো ম্যান্ডেটরি না, বাট আপনি যদি এই ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করেন আপনার স্কলারশিপ পেতে অনেক বেশি সহজ হবে। আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলি, আমার টিওএলসি সার্টিফিকেট আছে, আমার আইএলটিএস স্কোর আছে, সব কিছু মিলে আমি যখন ইউনিভার্সিটিতে আমার স্কলারশিপের জন্য, ফান্ডের জন্য অ্যাপ্লাই করছি, ওরা ডকুমেন্টস দেখার পরে আমার 2টা মিটিং করছে। মিটিং করার পরে আমাকে ডাকছিল ইন্টারন্যাশনাল অফিসের ডিপার্টমেন্টে এবং ভাইস ডিনের অফিসে। দেন হইতেছে আমি কথা বলার পরেই, আমার ডকুমেন্ট দেখার পরেই ওরা মানে খুবই ওদেরকে অ্যাপ্রোচ করতে পারছি যে ফান্ডটা নেওয়ার জন্য। তো আপনার যত ডকুমেন্ট যত বেশি ভারী করতে পারবেন ওদের রিকোয়ারমেন্টসের উপরে ডিপেন্ড করে, তত হইতেছে আপনার স্কলারশিপের পাওয়ার পসিবিলিটিস থাকবে। এখন আপনার যদি আইএলটিএস থাকে, অনেক ইউনিভার্সিটিতে আছে আইএলটিএস ছাড়াই অ্যাপ্লিকেশন করা যায়, আর অনেক ইউনিভার্সিটিতে আছে আপনার আইএলটিএস ম্যান্ডেটরি থাকে। আর ইতালির ক্ষেত্রে আইএলটিএস মিনিমাম 5.5 লাগবে আইএলটিএস এর স্কোর।
আর আইএলটিএস ছাড়াও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। মাস্টার্সের ক্ষেত্রে যেমন এমওয়াই হইলেই হয়ে যায়। আর ব্যাচেলরের ক্ষেত্রে আপনার যদি আইএলটিএস না থাকে, আপনি অ্যাটলিস্ট টিওএলসি অথবা স্যাট এই যে কোনো একটা স্কোর করে রাখেন, কারণ আপনার তাহলে অ্যাডমিশনের ক্ষেত্রে সহায়ক হবে। এখন আপনার আইএলসও নাই, আপনার টিওএলসির স্কোর নাই, সার্টিফিকেট নাই, স্যাটের কোনো স্কোর নাই, আপনি মাস্টার্সের ক্যান্ডিডেটও না, সময়ও নাই। তো আপনি আসলে তখন অ্যাডমিশন আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ হাতে কোনো অল্প কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আইএলটিএস ছাড়া বা কোনো একটা প্রফিসিয়েন্সি ছাড়া আপনার ওরা অ্যাডমিশন আপনাকে অফার লেটারটা মানে কন্ডিশন অফার লেটারটা আপনাকে প্রোভাইড করবে। খুব কম ইউনিভার্সিটি আছে। তো এটা অনেক ডিফিকাল্ট। এর মধ্যে আবার হচ্ছে আপনার ইতালিয়ান এম্বাসিতে কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সময় ইন্টারভিউ দিতে হবে। তখন যদি আপনি কোনো কারণে আপনার দুর্বলতা প্রকাশ পায় ইন্টারভিউর ক্ষেত্রে, তখন আপনাকে সাথে সাথে রিজেক্ট করে দিবে। সো এটা অনেক বেশি ডেঞ্জারাস। আপনার যেহেতু আপনি দেখেন একটা স্টুডেন্ট আপনার ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত, একেবারে ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো ইনভেস্ট করতে হয় ইতালিতে স্টাডি ভিসায় আসার জন্য। সো আপনি রিস্ক নিয়ে কেন করবেন? তাহলে তো আপনার লস। কারণ আপনি কনফিউশন থাকলে, আপনার কোনো একটা ডকুমেন্টসের ঘাটতি থাকলে ওইটা যে কোনো টাইমে আপনার ভিসা রিজেক্ট হতে পারে। সো এই রিস্কটা নেওয়া যাবে না। যে কোনো একটা প্রফিসিয়েন্সি আপনার অ্যারেঞ্জ করতে হবে। ওকে, এরপরে আরও কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়। এগুলো আসলে ইউনিভার্সিটি ভেদে বা ইউনিভার্সিটির উপরেই ডিপেন্ড করে এই ডকুমেন্টসগুলো লাগবে কি লাগবে না। যেমন আপনার যদি স্টাডি এর অনেক বেশি থাকে, 5 থেকে 6 বছরের, তাহলে আপনি প্রপারলি ওই স্টাডি গ্যাপের রিজনটা দেখাইতে হবে। এরপর আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে, স্টাডি গ্যাপ হিসেবে জব এক্সপিরিয়েন্স দেখাইতে পারবেন। পাবলিকেশনস থাকলে সেটা দেখাবেন, থিসিস থাকলে সেগুলো দেখাবেন। এগুলো হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে কাজ করবে আপনার। এগুলো কিন্তু ম্যান্ডেটরি না। আমি এখন যেগুলো বলতেছি এগুলো ম্যান্ডেটরি না। ওকে ফাইন, আমাদের মোটামুটি ডকুমেন্টস হয়ে গেল ইনশাল্লাহ। এরপরে আমরা ডকুমেন্টস অ্যারেঞ্জ করে ফেললাম, রেডি করে ফেললাম। এখন হইতেছে আমরা অ্যাডমিশন প্রসেস কিভাবে করব। আচ্ছা, আমি মোটামুটি আমাদের যে গ্রুপ আছে বা আমি আমার ফেসবুক প্রোফাইলে মোটামুটি ইন্ডিভিজুয়ালি যতগুলা ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটি ইতালির, ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ 1-2 দিনের পর পর প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস, টিউশন ফি কত, স্কলারশিপের কী কী সুবিধা আছে, স্কলারশিপের কী কী কাভারেজ, কী কী রিকোয়ারমেন্টস আছে, এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক, অ্যাপ্লিকেশন শুরু কবে, শেষ কবে, এভরিথিং সব কিছু আমি দিয়ে দেবো। প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা করে দিয়ে দিব, যাতে করে আপনাদের ওয়েবসাইটে গিয়ে অত বেশি কষ্ট করতে না হয়। আমি আলাদা আলাদাভাবে ইউনিভার্সিটি দিয়ে দেবো ইনশাল্লাহ, প্রত্যেকটা যতটুকু পারি। আর এমনিতেও অনেক ইউনিভার্সিটির লিঙ্ক এবং অনেক ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অফিসের ইমেইলও দিয়ে দিব, যাতে আপনারা সহজে তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। আচ্ছা, এর পরবর্তী ধাপ হইতেছে, প্রথমে আপনারা যেটা করবেন সেটা হইতেছে ইন্টারন্যাশনাল অফিসের যে ইমেল, ভেরিফাইড ইমেল, ওইখানে আপনারা মেইল করবেন আপনাদের ডকুমেন্ট সহ যে আমি অ্যাডমিশন নিতে চাই। তো ওদের যদি অনলাইন অ্যাপ্লিকেশন থাকে তাহলে আপনাকে লিঙ্ক দিয়ে দিবে যে এখানে তোমার ডকুমেন্টসগুলো সাবমিট করো। আর যদি অনলাইন অ্যাপ্লিকেশন না থাকে তাহলে ইমেলের মাধ্যমে আপনি ডকুমেন্টসগুলো পাঠাইলে ওরা যদি কোনো ডকুমেন্টস যদি মিসিং থাকে তাহলে আপনাকে বলবে যে ওই ডকুমেন্টসটা দাও, এর পরবর্তী প্রক্রিয়া আমরা যেতেছি। ওকে ফাইন, আপনার ডকুমেন্টস দেওয়া হয়ে যাওয়ার পরে ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা রিপ্লাই দিবে, একটা কনফার্মেশন মেইল করবে যে আপনার তোমার ডকুমেন্ট সাবমিশন হয়ে গেছে, আমরা এখন এটা অ্যাকসেপ্ট করলাম অথবা রিজেক্ট করলাম। আপনার যদি কোনো আপনার যদি সিট অ্যাভেলেবেল না থাকে বা আপনার ডকুমেন্টসের সাথে যদি, যেমন এক্সাম্পল যদি আমরা ধরি আপনার সিজিপি এর সাথে ওই সাবজেক্টটা ম্যাচ করতেছে না, ওদের রিকোয়ারমেন্টস হয়তো 60%, আপনার একাডেমিক সার্টিফিকেট আছে 50%, তাহলে আপনাকে রিজেক্ট করতেই পারে, স্বাভাবিক। আর যদি অ্যাকসেপ্ট করে সেটা আপনাকে জানায় দিবে। ওকে, অ্যাকসেপ্ট করার পরে কী কাজ? অ্যাকসেপ্ট করার পরে ওরা আপনাকে 1 উইক থেকে হয়তো 2 উইকস এর মধ্যেই আপনাকে একটা লিঙ্ক দিবে, ওরা একটা লিঙ্ক পাঠাবে। আমি আগেই বলছি যে ইতালির যে অ্যাডমিশন প্রসেসটা এটা একটু ডিফারেন্ট, আপনাকে কতগুলো স্টেপ পার হইতে হবে। ওকে, আরেকটা কথা বলে রাখি, আপনি যখন ড্রপ করবেন, আপনি যদি ফ্যাক কোনো ডকুমেন্টস সাবমিট করেন ইতালির অ্যাম্বাসিতে, আপনাকে কিন্তু তখন রিজেক্ট করে দিবে ডপ থেকে, মানে যেটা লিগ্যালাইজেশন করতে যেটা দিয়েছেন ভেরিফাইড করতে বিএফএস এর মাধ্যমে ওইখানে। আর আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই ডবের ক্ষেত্রে, কারণ ডবের ক্ষেত্রে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে। তো আপনি যেই কান্ট্রিতে স্টাডি করছেন, যেমন সাপোজ আপনি ইন্ডিয়াতে স্টাডি করছেন, আপনার ইন্ডিয়াতে ইতালির যে এম্বাসি ওইখান থেকে আপনার ড্রপ করাইতে হবে, ডিক্লারেশন অফ ভেরিফিকেশন করাইতে হবে। আপনি যদি বাংলাদেশে পড়াশোনা করে থাকেন আপনার বাংলাদেশে করাইতে হবে। যেই কান্ট্রিতে আপনি পড়াশোনা করছেন ওই কান্ট্রির ইতালিয়ান এম্বাসি বা কনসুলেট থেকে আপনাকে ড্রপ করাইতে হবে। ওকে, ক্লিয়ার ডবের বিষয়টা। আচ্ছা, ইউনিভার্সিটি থেকে আপনাকে অ্যাকসেপ্ট করছে, আপনার ডকুমেন্ট সাবমিট হয়েছে, এটার পরে যেটা ইউনিভার্সিটি আপনাকে একটা মেইল করবে, সেই মেইলের একটা মেইল করবে, সেখানে একটা ফর্ম থাকবে, সেটা পূরণ করতে হবে আপনার। তো একটা রেজিস্ট্রেশন ফর্ম,
এইটা কিন্তু ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন ফর্ম না। ইতালিতে যত স্টুডেন্ট স্টাডি করতে আসে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের একটা রেজিস্ট্রেশন করা লাগে, যেটা হচ্ছে ইতালিতে যে আপনি পড়তে আসতে চান এই পিডিএফটা ওইটা আপনি প্রিন্ট করে রেখে দেবেন। ওইটা কিন্তু আপনার পরবর্তীতে লাগবে যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন, তখন ওইটা প্রত্যেকটা স্টুডেন্টের এটা রেজিস্ট্রেশন করতে হয়। আচ্ছা, প্রথম রেজিস্ট্রেশন ধাপ শেষ হওয়ার পরে এর পরবর্তী ধাপ হইতেছে আপনাকে ইউনিভার্সিটি একটা লিঙ্ক দিবে ইমেইলের মাধ্যমে। আপনার সাথে কিন্তু ইউনিভার্সিটির সাথে আপনার অ্যাজ এ স্টুডেন্ট বা ক্যান্ডিডেট আপনার সাথে ডিরেক্টলি ইমেইলের মাধ্যমে তাদের যোগাযোগ হবে। তো আপনাকে একটা লিঙ্ক দিবে। ওই প্রথম লিঙ্ক যেটা দিচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য, এটা সব স্টুডেন্টদেরই দেয়। আচ্ছা, এরপরে যে লিঙ্কটা দিবে সেটা হইতেছে আপনি যেই অ্যাপ্লিকেশনগুলো যখন করছেন, যে কোন সাবজেক্টের উপরে আপনি ইন্টারেস্টেড আছেন এটা জানাইছেন, এরপরে ওরা আপনাকে সাবজেক্ট চুজ করে দিবে। ইউনিভার্সিটি আপনাকে সাবজেক্ট চুজ করার জন্য একটা লিঙ্ক দিবে। ওইখানে আপনি ঢুকবেন, ঢোকার পরে হইতেছে আপনি একটা সাবজেক্ট অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে আপনি একটা মোটামুটি একটা পেপারস পেয়ে যাবেন। ওই পেপারসটা আপনি ওইটাও প্রিন্ট করে রাখবেন। এর কিছুদিন পরে ইউনিভার্সিটি আপনাকে একটা অ্যাকসেপ্টেন্স লেটার পাঠাবে, যেটা আপনি বলতে পারেন কন্ডিশন লেটার। আচ্ছা, কন্ডিশন লেটারের সাথে একটা বুকলেট থাকবে বা একটা পিডিএফ থাকবে, বা প্রসপেক্টিভ বলতে পারেন, একটা পিডিএফ এর মতো থাকবে। ওইখানে সবকিছু লিখে থাকবে আপনি কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে আপনি আসবেন, মোটামুটি একটা গাইডলাইনের মতো দেওয়া থাকবে স্টুডেন্টদের জন্য। আচ্ছা, আপনাকে যে কন্ডিশন এনরোল পেপারটা দিবে বা অ্যাকসেপ্টেন্স লেটার বা অফার লেটার যেটাই বলেন, এটা কিন্তু কন্ডিশনাল পেপার, এটা কিন্তু আপনার ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার না। আপনার ফাইনাল আপনাকে তারা একটা কন্ডিশনাল অফার লেটার দিবে, যেটা অ্যাকসেপ্টেন্স লেটার পড়তে পারেন। তো এই অফার লেটারটা দেওয়ার সাথে সাথে সাথেই আপনাকে তারা 150 ইউরো থেকে 250 ইউরো এর মতো একটা পেমেন্ট করতে বলবে। এটা কিন্তু আপনার টিউশন ফি না, এবং এটা কিন্তু নন রিফান্ডেবল, কিন্তু রিফান্ডেবল না। যে আপনার ভিসা যদি রিজেক্ট হয়, আপনি এই যে 200 বা 250-র মতো যে ইউরো পেমেন্টটা করছেন, আপনার এইটা আপনার রিফান্ড পাবেন না যদি ভিসা রিজেক্ট হয়ে যায়। সো এটা হচ্ছে নন রিফান্ডেবল। এটা আপনি একটু মাথায় রাখেন যে এটা কিন্তু নন রিফান্ডেবল, এবং এটা কিন্তু টিউশন ফিও না। এটা জাস্ট ধরতে পারেন যে এই ডিপোজিটটা করতে হবে আপনার আসার জন্য। এই যে কন্ডিশন অফার লেটারটা দিছে, এইটার পরিপ্রেক্ষিতে আপনার এই যে 150 থেকে 250-র যে পেমেন্টটা, এটা আপনাকে ডিপোজিট করতে হবে, এবং এটা ইউনিভার্সিটি দিতে হবে। এটা আপনার কন্ডিশন অফার লেটার বাবদ। ইতালিতে আপনার অ্যাডমিশন ফি প্রাথমিক পর্যায়ে তেমন কোনো অ্যাডমিশন ফি নেই। এই যে আপনি পেমেন্টটা করতেছেন, এইটাই হইতেছে, আপনি ধরতে পারেন যে এইটাই অ্যাডমিশন ফি। ওকে, আপনার 150 থেকে এটা 250 ইউরো পর্যন্ত হইতে পারে, তার বেশি হইতে পারে, 300-500 ইউরো পর্যন্ত হইতে পারে। এটা একটা ইউনিভার্সিটি, আপনি যে পড়তে আসবেন, এটা এটার একটা প্রমাণস্বরূপ আর একটা ডিপোজিটের মতো নেয় আর কি। তো এটা আপনি অফার লেটারের অ্যাডমিশন ফি হিসেবে ধরতে পারেন, বাট এটা টিউশন ফি না। আর ইতালিতে কোনো ইউনিভার্সিটিতেই আগে টিউশন ফি চায় না। যদি কোনো ইউনিভার্সিটি টিউশন ফি চায় যে তোমার টিউশন ফি পেমেন্ট করো ভিসা অ্যাপ্লিকেশনের আগে, তাহলে আপনি টিউশন ফি পেমেন্ট করবেন, সমস্যা নেই। আদারওয়াইজ আপনি এই দেশে আসার পরে টিউশন ফি পেমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে কন্ডিশন অফার লেটার দেওয়ার সাথে যে পেমেন্টটা দিতে বলবে ওইটা মাস্ট বি আপনাকে পেমেন্ট করতে হবে, এবং ওইটা নন রিফান্ডেবল। দিস ইজ নট রিফান্ডেবল। ওকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আপনি যে পেমেন্টটা করলেন, পেমেন্ট করার পরে আপনি একটা স্লিপ পাইলেন, ওইটা আপনি ইমেল করে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরেই ওরা আপনার মেইন যেই অফার লেটার বা অ্যাকসেপ্টেন্স লেটার ওইটা পাঠাবে। ওইটা পাঠানোর পরে আপনি যে পেমেন্টটা করছেন ওইটা স্লিপ, এবং আপনার রেজিস্ট্রেশন ফর্ম, আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, এবং আদার্স কিছু ডকুমেন্টস আছে। ওই যে আপনাকে একটা বলছিলাম না, বুকলেট বা পিডিএফ দিবে, ওইটার ভিতরে লিস্ট আছে যে আপনি কি কি ভিসা অ্যাপ্লিকেশন করতে প্রয়োজন হবে। এবং আপনি ভিএফএস এর ওয়েবসাইট চেক করলেও ডকুমেন্টস কী কী রিকোয়ারমেন্টস ডকুমেন্টস সেগুলো পেয়ে যাবেন। ভিসা অ্যাপ্লিকেশন করতে কী কী লাগবে আমি বলে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। তারপরেও আপনাকে বললাম যে এইভাবেই প্রক্রিয়াতে আগাইলে আপনি ওখানে ডকুমেন্টসগুলো জানতে পারবেন যে কী কী আপনার ভিসা অ্যাপ্লিকেশন করতে লাগবে। আচ্ছা, আগে আমরা অ্যাডমিশন প্রসেসটা শেষ করি। আচ্ছা, আপনি তো অফার লেটার এখন পেয়েই গেলেন, কারণ আপনি ওদের যে পেমেন্টটা দিতে হবে নন রিফান্ডেবল পেমেন্টটা, ওইটা আপনি অলরেডি দিয়ে দিচ্ছেন। দিয়ে দেওয়ার পরে আপনার অফার লেটার চলে আসবে। আচ্ছা, অফার লেটার আসার পরে বাকি কাজ হইতেছে আপনার ডকুমেন্টস অ্যারেঞ্জ করা, যে ভিসা অ্যাপ্লিকেশন করতে কী কী লাগবে।